ঘেঁষা ছিল এবং এখন আবার পাকিস্তান ঘেঁষা হওয়ার অভিযোগ উঠেছে। তো বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলে আমার মনে হয়েছে। তিনি বলেছেন যে বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার কিন্তু অনেক উদাহরণ আছে। তিনি ফ্রান্স এবং ইংল্যান্ডের শতাব্দী পরম্পরায় যে সমস্ত যুদ্ধ, তারপরে মৈত্রিতা, জাপানে আমেরিকার পারমাণবিক বোম্বিং এর পরে সেগুলা গত ৮০ বছর ধরে যে বিপুল মৈত্রিতা আমরা দেখেছি সেগুলোর উল্লেখ করেছেন। তো আমার যে পিএইচডি গবেষণা সেখানেও আমি দেখেছি যে অন্তত ৩০টার বেশি রাষ্ট্র নিজেদের মধ্যে যুদ্ধের ৫ বছরের মধ্যেই এমন বড় মিত্রে পরিণত হয়েছে যে তারা নিজেদের মধ্যে ডিফেন্স প্যাক্ট পর্যন্ত সই করেছে। কাজে শত্রু মিত্রতার ধারণাটা আসলে বিশ্ব রাজনীতিতে নির্ধারিত হয় এক রকমের স্ট্র্যাটেজিক বা কৌশলগত হিসাব নিকাশের দ্বারা, কোনো বিমূর্ত আবেগ অনুভূতির দ্বারা আসলে এটা নির্ধারিত হয় না। তো এই প্রসঙ্গে মনে করা দরকার যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে ফিলসফি, যেটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে শত্রুতা নয়, এটা আসলে কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি হতে পারে না। কেন? কারণ এই মতবাদের যে অন্তর্নিহিত অনুমান, যেটা হচ্ছে যে শত্রুতা যেন মূলতই একটা অপছন্দনীয় এবং নিন্দনীয় বিষয়, কিন্তু সেটাই যদি হয় তাহলে আবার একটা সামরিক বাহিনী গড়ে তোলার তো আসলে কোনো দরকার নাই। কারণ সেনাবাহিনী হচ্ছে বাই ডেফিনিশন উর্দিপর একটা বাহিনী, যেটা হচ্ছে প্রয়োজন পড়লে শত্রুতায় লিপ্ত হবে। তাহলে সবার সাথে বন্ধুত্ব আর কারোর সাথে শত্রুতার যে পররাষ্ট্রনীতি, এটা আসলে একরকমের ভণ্ডামি। কারণ যখন কোনো জাতিগোষ্ঠী বন্ধুর বা শত্রুর পার্থক্য নির্ধারণ করতে পারে না বা সেটার সদিচ্ছা বা সক্রিয়তা হারিয়ে ফেলে, তখন সেটা কিন্তু আসলে রাজনৈতিকভাবে বিলীন হয়ে যায় বা বিরাজনীতিকরণ হয়ে যায়। এবং এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যে কাকে সে শত্রু গণ্য করবে কাকে মিত্র গণ্য করবে, এইটার ক্ষমতা যদি সে আবার অন্য দ্বিতীয় কোনো রাষ্ট্রের হাতে তুলে দেয়, যেটা আগে হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে, যে কার সাথে বন্ধুত্ব করবে কি করবে না সেটা ঠিক করে দিচ্ছিল দিল্লি, তাহলে এরকম একটা দেশ আসলে থিওরিটিক্যালি কোনো রাজনৈতিক সত্তা হিসেবে হাজিরই থাকে না। এটা একটা অপর একটা রাজনৈতিক সিস্টেমের মধ্যে বিলীন হয়ে যায়। তো এবারে আমরা যেটা দেখলাম, প্রায় ১৫ বছর পরে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে প্রথম একটা বৈঠক, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কারিগরি বিষয়ে সহযোগিতার আলাপ আলোচনা শুরু হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ। তবে আমার মতে এই বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা যে ছিলেন, এইটা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট একটা বিষয়। কারণ এই দেশগুলো অনেক ক্ষেত্রে একই রকমের কমন থ্রেট এবং চ্যালেঞ্জের মোকাবেলা করে, এবং এই প্রত্যেকটা দেশগুলো থেকে আমরা বেশ কয়েকজন গবেষক বেশ কয়েক বছর ধরে একাডেমিক পরিসরে একটা আলাপ তোলার চেষ্টা করে আসছি। সেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় চীন এবং ইন্ডিয়া, এই দুই বৃহৎ প্রতিবেশীর যে দাদাগিরি, সেটার বাইরে গিয়ে অন্যান্য এই সো কল্ড স্মল স্টেটস গুলো নিজেদের মধ্যে সম্পর্ক বাড়ানোর অনেক স্কোপ এবং প্রয়োজন আছে। যেমন ধরুন, নেপাল হচ্ছে শতাংশের হিসেবে পৃথিবীর সবচেয়ে বেশি হিন্দু অধ্যুষিত দেশ, এবং বাংলাদেশের সাথে কিন্তু নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিকভাবে কখনোই বৈরী ছিল না। এবং যদি আপনি ধর্মীয় বা কালচারাল জায়গায় দেখেন, নেপালের যে প্রধান হিন্দু দেবী সেটা হচ্ছে দুর্গা, উৎসব হচ্ছে দাসাইন বা বিজয়া দশমী, যেটা কিন্তু বাংলাদেশের হিন্দুদের সাথে হুবহু মিলে যায়। তো আমি মনে করি নেপালের সাথে বাংলাদেশের হিন্দু ধর্মীয় সাংস্কৃতিক এক্সচেঞ্জ, যাওয়া আসা, এটা বাড়ানো উচিত। তবে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে পাকিস্তানের ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা তোলা হয়েছে, সেটা আমি মনে করি বাংলাদেশের তরফে আরেকটু ক্ল্যারিফাই এবং কংক্রিটাইজ করা উচিত, যে বাংলাদেশ আসলে কি চাচ্ছে। কারণ এর আগে যেমন আমরা বিবিসির রিপোর্টে দেখতে পাচ্ছি যে ১৯৭৪ সালে জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবের পাশে দাঁড়িয়ে ঢাকায় একরকমের তওবা করেছিলেন এবং ক্ষমা চেয়েছিলেন। এর আগে আমরা দেখেছি, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে দেখেছি যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান যে ত্রিপাক্ষিক চুক্তি, সেখানে পাকিস্তানি গভর্নমেন্ট কনডেমড এন্ড ডিপলি রিগ্রেটেড এনি ক্রাইম দ্যাট মে হ্যাভ বিন কমিটেড। এবং জুলফিকার আলী ভুট্টো ওই চুক্তির যে রিড আউট, সেটাতে দেখা যাচ্ছে যে তিনি অ্যাপিল করছেন বাংলাদেশের মানুষের কাছে টু ফরগিভ এন্ড ফরগেট, এবং যেটার ফলাফল হিসেবে শেখ মুজিব আবার বলছেন যে লেটস ফরগেট দ্য পাস্ট এন্ড মেক এ ফ্রেশ স্টার্ট। তো এরকম অনেকগুলো ইনসিডেন্টস কিন্তু আমরা হিস্ট্রিতে দেখতে পাচ্ছি। তো আমরা মনে করি যে বাংলাদেশের তরফে এটা ক্লিয়ার করা উচিত যে বাংলাদেশ পাকিস্তানের কাছে এক্স্যাক্টলি নতুন কি চায়। পাকিস্তানের পার্লামেন্টে একটা আইন পাশ করা হোক, এটা চায়,
নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট লেভেলের কেউ ঢাকায় এসে করজোর করে একটা ফর্মাল অ্যাপোলজি করুক, এটা চায়? সেটা কি চায় এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে এই আলোচনাটা এখান থেকে আগাবে না, বরং এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক একরকমের পিলো পাসিং টাইপের ঘটনা হবে। তো একটা স্বাধীন বাংলাদেশ ফার্স্ট ফরেন পলিসি যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে সেটা নিজের স্বার্থেই ইন্ডিয়ার সাথেও একইভাবে পারস্পরিক শ্রদ্ধা এবং আপেক্ষিক সমতার সাপেক্ষে একটা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা। এখানে আমি মনে করি না যে অতি এন্টি ইন্ডিয়ান হওয়ার কোনো দরকার আছে, এবং বাংলাদেশের জাতীয় যে পুঁজি সেটা ইন্ডিয়ার সাথে সুস্থ একটা প্রতিযোগিতা করবে এবং একরকমের কমপ্লিমেন্টারি সম্পর্ক বজায় রাখবে, এটাই আমার কামনা। এবং জাস্ট জাস্ট আগের যে তিক্ত অভিজ্ঞতা সেটার বাইরে এসে একটা সমতার ভিত্তিতে এই অর্থনৈতিক সম্পর্ক কিন্তু আরো বাড়িয়ে নিয়ে যাওয়ার কথা। পাকিস্তানের সাথে কিছু এক্সচেঞ্জ হলো, এর কারণে আমরা এন্টি ইন্ডিয়ান হয়ে গেলাম, আমি মনে করি না যে এটার কোনো স্কোপ একটা রিয়েলিস্ট ফরেন পলিসিতে আছে। তো সংক্ষেপে আমার মনে হয় যে এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। থ্যাংক ইউ সো মাচ। সো আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ তো বলছে ক্ষতিপূরণ দিতে হবে, তো ক্ষতিপূরণ কি, এটা কি আপনি জানেন যে কি ধরনের ক্ষতিপূরণ চাচ্ছে বাংলাদেশ? জি, আমি দেখলাম কতগুলো ফিগারের কথা ওনারা বলছেন, এবং আমি আরেকটা নিউজ দেখলাম যে 2016 সালে পাকিস্তান গভর্নমেন্টের তরফে কিন্তু এরকম আরেকটা ফিগারের কথা উল্লেখ করা হয়েছিল। ইন্ডিয়া এবং বাংলাদেশের কাছ থেকেও তারা ক্ষতিপূরণ চায় ওই কলোনিয়াল লিগেসির কারণে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই আলাপটা তোলা আসলে এখন একরকমের ডিপ্লোম্যাটিক ট্যাকটিক্যাল বিষয়, অর্থাৎ একরকমের নিগোসিয়েশনে আপার হ্যান্ড পাওয়ার মতো বিষয়। এইটা এই আলোচনার প্রধান বিষয় ছিল বলে আমার কাছে মনে হয়নি। এটা নিজস্ব যে মানে ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের তো অনেকগুলো অডিয়েন্স থাকে, একটা অডিয়েন্স হচ্ছে যে সরাসরি যাদের সাথে নেগোসিয়েট করা হচ্ছে, আরেকটা অডিয়েন্স হচ্ছে ডোমেস্টিক অডিয়েন্স। তো আমার মনে হয়েছে যে বর্তমান গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট তার যে ডোমেস্টিক অডিয়েন্স তার কাছে এই বিষয়টাকে হাইলাইট করেছে, এবং সেটা হয়তো এই যাত্রায় এই ফল হয়তো নাও পাওয়া যেতে পারে, এই বিষয়ে কোনো সুরাহা হয়ে যাবে খুব দ্রুত, আমার এটা মনে হয় না। তবে পাকিস্তান যে বলেছে তারা আলোচনার মধ্যে এটা রাখতে চায়, এটা মন্দের ভালো আর কি, যে পাকিস্তান এটা নাকচ করে দেয়নি। আমার জাস্ট এতটুকু। থ্যাংক ইউ। হাসান ভাই কিছু বলতে চাচ্ছেন? জি।